আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই অধ্যায়ের মূল বইয়ের 3, 4 এবং 5 নম্বর অঙ্ক করব। তো চলো শুরু করা যাক। আমাদের 3 নম্বর অঙ্কে বলছে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। দেখো, প্রশ্নটা আমাদের বলছে কি 30 টাকায় 10টি দরে, তার মানে 10টি কলা কিনছে, এই 10টি কলার দাম 30 টাকা। আবার 15টি দরে, তার মানে 15টি কলার দাম 30 টাকা, সমান সংখ্যক কিনছে। তার মানে এই যে 10টি দরে কিনছে এবং 15টি দরে কিনছে, এরা সমান সংখ্যক কলা কিনছে। এই 10টি দরে যদি 10টি কলা কিনে থাকে, তাহলে 15টি দরেও 10টি কলাই কিনছে। 10টি দরে যদি 30টি কলা কিনে থাকে, 15টি দরেও 30টি কলা কিনছে। আমরা কিন্তু জানি না কয়টা কলা কিনছে, কিন্তু মিনিমাম একটা কলা কিনছে, এটা কিন্তু শিওর, তাই না? যেহেতু কিনছে সে, তার মানে মিনিমাম একটি কলা কিনছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 30 টাকায় 10টি দরের কলা কিনছে, তাহলে এখানে একটি কলার দাম বের করা। আবার 30 টাকায় 15টি দরের যে কলা কিনছে, এখান থেকেও একটি কলার দাম বের করা। তাহলে এখান থেকে একটি কলার দাম, এখান থেকে একটি কলার দাম যদি পাই আমরা, তাহলে দুটি কলার দাম আমরা পেয়ে গেলাম কত দিয়ে কিনছে। আর এই যে বিক্রি করছে 30 টাকায় 12টি দরে, তাহলে দুইটি কলা কত দামে বিক্রি করছে, তাহলে এখানে দুইটি কলা কত দামে কিনছে আমরা বের করবো প্রথম। তারপরে এখানে দুইটি কলা কত দামে বিক্রি করছে সেটা বের করবো। তাহলে কত দামে কিনছে, কত দামে বিক্রি করছে, এটা যোগ বিয়োগ করলেই তো আমরা বুঝে যাব লাভ ক্ষতি কি হচ্ছে, তাই না? তাহলে আমরা যদি এটা লিখি, তাহলে আমরা লিখতে পারি কি যে 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। লিখতে পারি কি 10টি কলার ক্রয় মূল্য 30 টাকা। আবার তাহলে একটি কলার ক্রয় মূল্য কি হবে? 10টি কলার ক্রয় মূল্য যদি 30 টাকা হয়, তাহলে একটি কলার ক্রয় মূল্য কি কম হবে? কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে 30 ভাগ 10 টাকা, তাহলে শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত আসতেছে? 3 টাকা। তাহলে একটা কলার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 3 টাকা। আবার বলছে 15টি দরে 30 টাকা, তার মানে 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। আবার 15টি কলার ক্রয় মূল্য 30 টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য কত আসবে? 30 ভাগ 15 টাকা। 30কে 15 দিয়ে ভাগ করলে কত আসে? 2 টাকা। তাহলে আমরা একটা কলার এবং একটা কলার, দুইটি কলার ক্রয় মূল্য পেয়ে গেলাম, দুই রকম দাম। তাহলে আমরা যদি এখন লিখি যে অতএব 1 যোগ 1 সমান সমান দুইটি কলার ক্রয় মূল্য সমান সমান কত? প্রথমটা 3 টাকা, পরেরটা 2 টাকা, সমান সমান 5 টাকা। তাহলে দুইটি কলার ক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেলাম 5 টাকা। এখন আমাদের কাজ কি? এই যে 30 টাকায় 12টি দরে বিক্রয় করতেছিল, তার মানে 12টি কলা বিক্রি করছে 30 টাকায়, তাহলে দুইটি কলা কত দামে বিক্রি করছে সেটা বের করা। তাহলে এখন আমরা লিখতে পারি যে 12টি কলার বিক্রয় মূল্য সমান সমান 30 টাকা। তাহলে অতএব একটি কলার বিক্রয় মূল্য, তাহলে একটা কলার বিক্রয় মূল্য কি হবে? কম হবে। তাহলে 30 ভাগ 12 টাকা। এখন আমার লাগবে দুইটি কলার বিক্রয় মূল্য, কারণ আমি দুইটি কলার ক্রয় মূল্য বের করছি। তাহলে অতএব দুইটি কলার বিক্রয় মূল্য, তাহলে একটা কলার বিক্রয় মূল্য যা ছিল, দুইটি কলার বিক্রয় মূল্য তার চেয়ে একটু বেশি হবে। বেশি হলে কি করতে হয়? গুণ করতে হয়, ভাগ 12। তাহলে 2 দিয়ে 12 রে কাটো, 6 দুগুণা 12, 6 দিয়ে 30 এ কাটো 5। তাহলে কত আসলো দেখো তো? তার মানে দুইটি কলার ক্রয় মূল্য আসছে 5 টাকা, আবার দুটি কলার বিক্রয় মূল্য আসছে 5 টাকা। তাহলে 5 টাকা দিয়ে দুইটি কলা আমি কিনছি, আবার 5 টাকা দিয়ে দুইটি কলা আমি বিক্রিও করে দিছি। তাহলে কি লাভ লস হয়েছে কিছু? কোনো লাভ লস হয়নি। তাহলে লিখতে হবে অতএব লাভ অথবা ক্ষতি, অথবা এটা আমরা লিখতে পারি অন্যভাবে যে দুইটি কলার ক্রয় মূল্য 5 টাকা ও দুইটি কলার বিক্রয় মূল্য 5 টাকা। তাহলে অতএব লাভ ক্ষতি কিছুই হবে না। ওকে, যেহেতু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান, তাহলে এখানে কোনো
লাভ ক্ষতি নাই। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটি। তাহলে এই অঙ্কটির ক্ষেত্রে এই ধরনের যত অঙ্কই আসুক না কেন, তোমাদের প্রথম কাজ থাকবে যে একটি একটি কলার ক্রয় মূল্য বের করা। এখানে 2 রকম কলা কিনছে সে, ধরো 3 টাকা পিস কিনছে, আবার 2 টাকা পিসও কিনছে। তাহলে এই যে 3 টাকা পিসের একটার দাম কত আসতেছে, এই যে 3 টাকা। আবার 15টি কিনছে 30 টাকা দামে, তাহলে একটার দাম কত আসতেছে, 2 টাকা। এইভাবে একটা একটার কলার দাম তোমার ক্রয় মূল্য বের করা, তারপরে বিক্রয় মূল্যটা বের করা, তারপরে যোগ বিয়োগ করলে আমরা বুঝে যাব লাভ না ক্ষতি হয়েছে। ওকে, আশা করি তোমরা 3 নম্বরটি বুঝতে পেরেছো অঙ্কটি। 4 নম্বর অঙ্কটি আমরা দেখি। আমাদের বলছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে, এই যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা, তাই না? তাহলে বার্ষিক শতকরা মানে কি 100 টাকায় 1 বছরের, 100 টাকায় 1 বছরের মুনাফা কত দেবে, 10.5 টাকা। যে 2000 টাকায় 5 বছরের মুনাফা কত হবে? খুবই সহজ অঙ্ক, এবং আমরা কিন্তু সূত্র জানি যে সরল মুনাফার ক্ষেত্রে কোন সূত্র দিয়ে এই যে মুনাফা বের করতে হয়, সেই সূত্র দিয়ে আমরা করব। দেখো, আমরা 2 নম্বরে লিখতে পারি কি, যে সরল মুনাফার ক্ষেত্রে, বা আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে, সরল মুনাফার ক্ষেত্রে আমাদের বের করতে হবে কি, ইন্টারেস্ট, আই সমান সমান পি এন আর, বা পি আর এন যাই বলো না কেন। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আই সমান সমান কি, মুনাফা, তাই না? ইন্টারেস্ট, মুনাফা কি আমরা জানি? জানি না, কারণ আমাদের বলছে যে মুনাফা কত হবে বের করতে হবে। তারপরে পি সমান সমান কি, আসল বা মূলধন। তাহলে আসল কিন্তু আমরা জানি, আমাদের বলে দিচ্ছে কত টাকায়, এই যে 2000 টাকায়। 2000 টাকাই হচ্ছে আমাদের আসল টাকা অথবা মূলধন। তাহলে এখানে আসল হচ্ছে 2000 টাকা। ওকে, তারপরে কি এন, এন সমান সমান কি, নাম্বার অফ ইয়ার বা বছর, সময়। বছর আমাদের কত বলছে, 5 বছর। তাহলে এন এর মান কত হবে, 5। ওকে, তারপরে আমাদের থাকলো কি আর, আর মানে কি, সুদের হার 10.5%, তাই না? তার মানে 10.50%। এটাকে আমরা লিখতে পারি 10.50 ভাগ 100। পার্সেন্ট যেহেতু, এটাকে ভগ্নাংশ আকারে লিখলে ভাগ হবে 100। তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা মান পেয়ে গেছি। এখন এই মানগুলো যদি বসাই দিই, ক্যালকুলেট করলে আমরা পেয়ে যাব ইন্টারেস্ট কত হবে। তাহলে এখানে মানটা বসাই দাও। পির মান কত, পির মান হচ্ছে 2000। ওকে, 2000 গুণিত এন এর মান কত, 5, আর এর মান কত, 10.50 ভাগ 100। ওকে, একটু বড় করে লিখি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। এর মান হচ্ছে 2000 গুণিত এন এর মান 5, আর এর মান হচ্ছে 10.50 ভাগ 100। এই 100 2 শূন্য দিয়ে তুমি 2000-এর 2 শূন্য কেটে দাও। এখন আমরা গুণ করে ফেলি, 20-এর সাথে 5 গুণ করো, 5 20 100। 100 গুণিত 10.50, তাহলে 100-র সাথে 10 গুণ করলে হয় 1000, আর 100-র সাথে 0.5 গুণ করলে হয় 50। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে কত, 1050 টাকা। এটা কি আমরা পেলাম আয়ের মান। আয় কি ছিল, মুনাফা। আমাদের কিন্তু চাইছেই তাই, যে 5 বছর মুনাফা কত। তাহলে আমরা লিখতে পারি, অতএব মুনাফা সমান সমান 1050 টাকা। এটাই অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এই অঙ্কটি কিন্তু আমরা সূত্র ছাড়া ঐকিক নিয়মেও করতে পারি। কিভাবে পারি সেটা আমি খুব সংক্ষেপে একটু দেখাই দিই। যদিও আমার পরামর্শ হচ্ছে তোমরা পরীক্ষা খাতায় সূত্র দিয়েই করবা, এটাই সহজ হবে তোমাদের জন্য। আর ঐকিক নিয়মে করতে গেলে কি, আমাদের লিখে করতে হবে। কিভাবে, যে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা, 10.50 টাকা। এই যে বলে দিছে বার্ষিক শতকরা মুনাফা, তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা এত টাকা। 1 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কি হবে, কম হবে। 100 টাকায় 1 বছরের মুনাফা যা হবে, 1 টাকায় 1 বছরের মুনাফা কম হবে। কম হলে এই যে 100, এটা কি হবে, ভাগ হয়ে যাবে। ওকে, এবার আমাদের কত টাকা, 2000 টাকা। তাহলে লিখতে হবে 2000 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা যা ছিল, 2000 টাকায় 1 বছরের মুনাফা কিন্তু তার চেয়ে অনেক বেশি হবে। বেশি হলে গুণ করতে হয়, তাই না? 10.50 গুণিত 2000 ভাগ 100।
এখন যদি আমরা লিখি যে 2000 টাকায় 5 বছরের মুনাফা, তাহলে 5 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা যা ছিল 2000 টাকায়, 5 বছরের মুনাফা তার চেয়ে বেশি হবে। তাহলে বেশি হলে গুণ করতে হয়, গুণ 5। এবার দেখো একইভাবে এই দুইটা শূন্য কেটে দাও, 5 দিয়ে 20 গুণ করে, 5 20 100, 100 সাথে এটা গুণ করলে আসবে কত? 1050। ওকে, দুইটা নিয়মেই করা যাবে, কিন্তু সূত্র দিয়ে করলে তোমাদের সহজ হবে, জিনিসটা অনেক লেখা লাগবে না। এবং যেহেতু তোমাদের এই অধ্যায়টাই সূত্র নিয়ে আলোচনা করছে, আমার সাজেশন থাকবে তোমরা সূত্র নিয়ে করবে, ঠিক আছে? কিন্তু কেউ যদি এটাতে করে সেটাতে ভুল হবে তা না। ওকে, আশা করি তোমরা 4 নম্বর বুঝতে পেরেছো। এখন আমরা দেখি 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কে আমাদের বলছে যে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, তার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা ছিল 10 টাকা, এখন সেটা কমে গেছে, 100 টাকায় 1 বছরের মুনাফা দিচ্ছে 8 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কমেছে কত? 2 টাকা। তাহলে 3000 টাকায় 3 বছরের মুনাফা কত কমেছে? এটা ঐকিক নিয়মে করলে সহজে করতে পারবা। তাহলে আমরা একটু লিখি, কি লিখবো? এই যেটা বুঝতেছি এটাই লিখবো, যে 100 টাকায় 1 বছরের মুনাফা কমেছে কত টাকা? 2 টাকা। কারণ আগে দিত 10 টাকা, 100 টাকা 1 বছরের মুনাফা, এখন 100 টাকা 1 বছরের মুনাফা দিচ্ছে 8 টাকা। তাহলে আমরা লিখতে পারি 100 টাকায় 1 বছরের মুনাফা কমে 2 টাকা। ওকে, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা কমছে 2 টাকা। এখন আমাদের বের করতে হবে 3000 টাকায় 3 বছরের, তাহলে ঐকিক নিয়মে যেহেতু, তাহলে একে নিয়ে আসে কনভার্ট করি, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কমে। দেখো 100 টাকায় 1 বছরের মুনাফা যদি 2 টাকা কমে, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কি অনেক কম, কম হবে আরো। কম হলে কি করতে হয়? ভাগ করতে হয়, তাই না? 2/100 টাকা। এখন আমাদের বলছে কি 3000 টাকা, তাহলে 3000 টাকায় 1 বছরের মুনাফা কমে, তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা যা ছিল, যেটুকু কমছে, তোমার 3000 টাকা 1 বছরের মুনাফা কি তার চেয়ে একটু বেশি কমবে, তাই না? তাহলে বেশি কমলে কি হয়? গুণ করতে হয়। তাহলে 2000 গুণিত, সরি 2 গুণিত 3000 ডিভাইডেড বাই 100 টাকা। এখন আমাদের বলছে কি 3000 টাকায় 3 বছরের মুনাফা, তাহলে লিখতে পারি 3000 টাকায় 3 বছরের মুনাফা কমে। তাহলে 3000 টাকায় 1 বছরের মুনাফা যেটুকু কমছে, 3000 টাকায় 3 বছরের মুনাফা কি তার চেয়ে আরো বেশি কমবে। আরো বেশি কমলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে এই 3ও গুণ আকারে হবে, 2 গুণ 3000 গুণ 3 ভাগ 100 এত টাকা। এই 100 2 শূন্য দিয়ে 3000-এর দুইটা শূন্য কেটে দাও, তাহলে 30-এর সাথে 2 গুণ করো 60, 60-এর সাথে 3 গুণ করো, তাহলে কত আসে? 3 60 180। তাহলে কমতেছে টোটাল কত? 180 টাকা। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই ধরনের অঙ্ক তোমার যদি চেঞ্জ করে, তাহলে কি হবে? শুধু সংখ্যাটা চেঞ্জ করতে পারে। এই যে 10-এর জায়গায় 12 দিতে পারে, 8-এর জায়গায় 10 দিতে পারে, বা অন্য একটি সংখ্যা দিতে পারে, 3000 টাকার জায়গায় অন্য যে কোনো একটা সংখ্যা দিতে পারে, বছরের জায়গায় অন্য একটি বছর দিয়ে দিতে পারে, কিন্তু কোশ্চেনের অ্যান্সার যে প্রক্রিয়া, সলিউশনের প্রক্রিয়াটা সেম থাকবে, শুধু সংখ্যাগুলো চেঞ্জ হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।